বিরতির পর আবারও ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে। আমি আবারও একটু ডক্টর মোহিত রায় আপনার কাছে আসছি। মোহিতদা, এটা সামাজিক বিপ্লব কি দেশের বয়স্ক মানুষ যারা সিনিয়র সিটিজেন তাদেরকে কষ্ট দিয়ে, গরিব মানুষ যারা যারা এই ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল ইকোনমি সম্পর্কে অবহিত নয় তাদেরকে কষ্ট দিয়ে, বা সংসদ, আজকে তো সংসদীয় রাজনীতির প্রেক্ষাপটে আমরা থাকি, তাকে এড়িয়ে কি সামাজিক কোনো বিপ্লব সম্ভব? প্রথমে বলি যে বয়স্ক মানুষেরা দীর্ঘদিন আমাদের এখানে যে একটা মেকি সমাজতন্ত্র চলছিল তার জন্য দীর্ঘদিন লাইন দিয়েছেন। তাদের এর থেকে বড় বড় লাইন, রেশনের লাইন, টিকিটের লাইন, কেরোসিনের লাইন, তারা এসব দেখেছেন। ফলে বয়স্ক মানুষেরা যাদের শারীরিক কষ্ট হচ্ছে সেটা অন্য ব্যাপার, কিন্তু তারা এরকম অনেক লাইন দেখেছেন, তারা খুব বিচলিত বলে আদৌ মনে হয় না। বরং তারা আশা করছেন যে এই লাইনের বিষয়টা, তারা কিন্তু বিচলিত। কেরোসিনের লাইনটা তারা অভ্যস্ত ছিলেন, আমি মানছি, পেয়েছেন, কখনো লাইন দিতে হয়েছে, কখনো হয়নি রেশনের লাইন। কিন্তু এই যে প্লাস্টিক মানি, এই ব্যাপারটা সম্পর্কে তারা নিঃসন্দেহে বিচলিত। এবং হচ্ছে টেকনোলজি তো কখনো কখনো টেরোরিজমের মতোই একটা থ্রেট হয়ে দাঁড়ায়। টেকনোলজি কখনো সহায়ক, কখনো টেরোরিজমের মতো। তারা কিন্তু ভীষণভাবে টেরোরাইজ, এটা কিন্তু দেখা যাচ্ছে। থম মেরে গেছেন, ভয় পাচ্ছেন, রক্তচাপ বেড়ে যাচ্ছে তাদের, অনেকে মৃত্যুমুখে পতিত হচ্ছেন। এরকম ঘটনা কিন্তু আছে মোহিতদা, আপনি অস্বীকার করতেই পারেন না। আমি বলছি যে এই রকম ব্যাপার আমরা দেখেছিলাম যখন প্রথম পশ্চিমবঙ্গে কম্পিউটার আনার ব্যাপার হয়েছিল। আমরা যে এত পিছিয়ে গেলাম পশ্চিমবঙ্গ, আজকে এই আইটির হাব হয়ে গেল হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তার কারণ পশ্চিমবঙ্গে যখন প্রথম কম্পিউটার এনেছিল এরকমভাবেই টেকনোলজি বিরোধী কথাবার্তা হয়েছিল। আপনি দেখবেন আজকে একটি গ্রামের সাধারণ মেয়েও, গৃহবধূ, তিনিও তার মোবাইলে ফেসবুক করছেন। সুতরাং টেকনোলজি এখন খুব দ্রুত এগোচ্ছে, মানুষজন সেটাকে নিচ্ছেন। কিছু বয়স্ক লোকের অসুবিধে হলেও তাদের সঙ্গে আজকে যে তরুণ, এমনকি শুধু তরুণ না, তাদের যে একদম স্কুলের ক্লাস 6-7-এর ছেলেমেয়েরা রয়েছেন তাদের বাড়িতে, তারাও কিন্তু তাদের শিখিয়ে দিয়েছে। এটা খুব একটা বড় সমস্যা নয় বয়স্কদের ক্ষেত্রে। যেটা তাৎক্ষণিক কিছু সমস্যা হতে পারে, সেজন্য আমাদের ব্যাংকগুলোতে কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা যদি প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে থাকি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস রয়েছে, আমরা কম্পিউটার ভেঙে আন্দোলন করেছিলাম সেই হংকং ব্যাংকে, ডালহৌসিতে, তো এই ভুলটা যাতে ভারতবর্ষ আর না করে, এটা সবচেয়ে বড় কথা। দ্বিতীয়ত, আমি লোকসভা এবং ফুয়াদ সাহেব আরএসএস সম্পর্কে কিছু বলেছেন। এটা খুব আশ্চর্য যে এখানে বিষয়টা আসার কোনো দরকার ছিল না, কিন্তু যেহেতু বিষয়টা এসেছে যে আরএসএস একটি সামাজিক সংগঠন যার সঙ্গে স্বাধীনতা আন্দোলন ইত্যাদির কোনো সম্পর্ক নেই। এটা একটি সামাজিক সেবা গঠনের সংগঠন এবং সে তার কিছু ফিলোসফি আছে, সেটা মানুষের ভালো লাগতে পারে, সে সেই অনুযায়ী তার বেশ কিছু সংখ্যক লোকদের সেরকমভাবে বোঝায়। আর কমিউনিস্ট পার্টির মুখে এই স্বাধীনতা, এসব ব্যাপারগুলো না আনাই ভালো। এগুলো নিয়ে বহু আলোচিত। আমরা 1942-এর ঘটনা জানি, সুভাষ বোসকে তোজোর কুকুরের ঘটনা জানি। এমনকি এই পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এখন গণতান্ত্রিকভাবে কথা বলতে পারছি, এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়ার জন্য থিসিসটা কিন্তু কমিউনিস্ট পার্টিরই ছিল। সুতরাং আমি সেসব নিয়ে পুরনো এতে যাচ্ছি না, কারণ ফুয়াদ সাহেব সংসদকে এড়িয়ে লোকসভা সামাজিক, খুব সিম্পল কোশ্চেন, সংসদ, আপনি সামাজিক বিপ্লবের কথা বলছেন, সংসদীয় রাজনীতির যুগে যেখানে আপনি গণতন্ত্রের কথা বলছেন, তাকে এড়িয়ে গিয়ে প্রশ্নের সম্মুখীন না হয়ে সামাজিক বিপ্লব সম্ভব? সেদিন আমার এক বন্ধু আমাকে একটা মেসেজ করলেন যে এই এত কষ্ট হচ্ছে, খুব বামপন্থী বন্ধু। তো তাকে আমি মাও সেতুংয়ের পুরনো একটা কোটেশন, বিপ্লব কোনো সূচিশিল্প নয়, ভোজসভা নয়, ডট করে পাঠিয়ে দিলাম। তো সে একটা খুব সুন্দর উত্তর দিল, বলল ওদের তো কোনো গণতন্ত্র ছিল না, পার্লামেন্টে ছিল না, কিন্তু নরেন্দ্র মোদীকে তো 2-2.5 বছর পর আবার ভোটে যেতে হবে। সুতরাং আমাদের এই যে সামাজিক বিপ্লব, এইগুলো কিন্তু আবার আমরা নির্বাচনে যাব, মানুষ যদি পছন্দ না করে আমাদের সরিয়ে দেবে। 19 তারিখ যে নির্বাচন হয়েছে তাতে আমরা দেখেছি বড় অংশ মানুষ সমর্থন করেছে। কিন্তু সংসদের ব্যাপারে আবার আমি বলছি যে যেহেতু সবাই টেলিভিশনে দেখেন, এই কথাটি সম্পূর্ণ ভুল। যদি বলা হচ্ছে নরেন্দ্র মোদী ধরা যাক, এই কথাটি সত্যি, বাইরে এমন কিছু বলেছেন যেটা তার এখানে, তার জন্য তাকে এক্সপ্লেন করতে হবে, তাকে উনি এক্সপ্লেন করুন, উনি ব্যাখ্যা দিন, তারপর যদি মনে হয় উনি ভুল বলছেন ক্ষমা চাইবেন।
ওনাকে তো বলতেই দেওয়া হয়নি, উনি প্রথমেই তাকে বলা হচ্ছে ক্ষমা চাইতে হবে। আমজাদ দা, এই বিষয়টি কিন্তু আমজাদ দা, পার্লামেন্ট সংসদে চলেইছে এবং এটা দুঃখজনক। মহিদ্দা একটা কথা বলেছিলেন প্রথমেই, যে বিরোধীদের একটা অভ্যাস হয়ে গেছে যে সরকার যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্তটা ঠিক নয়। আমার মনে হয় মহিদ্দা একটু সংশোধন করে নিন। আমি এই কথাটা বলিনি তো, আমি অভ্যাস, আমি বলেছি এটা ভালো, গণতন্ত্রের জন্য এই বিরোধীরা ভালো, আমি অভ্যাস হয়ে গেছে কখনো বলিনি। কিন্তু আমজাদ সাহেব, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে বলছি, আমি বলেছি গণতন্ত্রে এটা হওয়া স্বাভাবিক, এতে সরকার উপকৃত হয় না, গণতন্ত্রে এটা হওয়া এই বিরোধিতার জন্য আমার কিন্তু কোনো আপত্তি নেই। গণতন্ত্রে এটা দলগুলো বিরোধিতা করছে, বলতে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই বলুন, কিন্তু এটা আমার কথা ছিল না, অভ্যাস হয়ে গেছে, আমি বলিনি। গণতন্ত্রে এটা হওয়া স্বাভাবিক বলেই তো ইউপিএ 2 আমলে আপনারা সংসদ চলতে দেননি, বলতেই পারেন, তাই না? না আমাদের সংসদে এটা আমি হয়। কিন্তু আপনাকে ইন্টারফেয়ার করবো না, আপনি বলে যান। বলুন বলুন। গণতন্ত্রে এটা হওয়া সম্ভব বলেই ইউপিএ 2 সেই আমলে আপনারা সংসদ চলতে দেননি। তখন বলেছিলেন কি, যেটা হচ্ছে বিরোধীদের কর্তব্য, সংসদ চালানোর দায়িত্ব কার? সরকারের। সেই কারণে এখন কি দেখে নেবার পালা আপনাদের? সরকারের দায়িত্ব তো চালানোর সংসদের। আরেকটা কথা জিজ্ঞেস করছি, আমজাদ, এই প্রশ্নটা থাকে, সেই কারণে কি আপনারা দেখে নিচ্ছেন? না, আমরা দেখে নেব কেন? আমাদের তো দেখে নেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা তো বিরোধী। এবং সংখ্যা গরিষ্ঠতার যদি কথা আজকে বলা হয়, ভারতবর্ষে তো সংসদীয় গণতন্ত্র মানে সংখ্যার উপর নির্ভর করে। 50-এর কোনো মূল্য নেই, 51-র মূল্য 100। সবাই একজোট হলে কিন্তু সংসদ অচল করে দেওয়া যায় না, এটাই তো সংসদের ব্যাপার। আমি জিজ্ঞেস করছি যে যদি ঘটনাটা এই হয় যে সংসদে প্রধানমন্ত্রী বলতে চান, তাকে বলতে দেওয়া হচ্ছে না, তাহলে সংসদকে চালানোর তো দায়িত্বটা হচ্ছে সংসদের জন্য স্পিকার আছেন, সেই স্পিকারও তো আপনাদেরই দলের লোক। তিনি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন যে প্রধানমন্ত্রী, বিরোধীদের বক্তব্য প্রধানমন্ত্রী সংসদে এসে কথা বলুন? আমি জিজ্ঞেস করছি মাননীয় অধ্যক্ষা, তিনি এই নির্দেশটা কেন দলকে দিচ্ছেন না যে যখন বিরোধীরা সংসদে চাইছে তার উপস্থিতি এবং তার বক্তব্য, আপনি সংসদে আসুন? তিনি লালকৃষ্ণ আদবানির বাড়িতে গিয়ে তাকে নিরস্ত করার চেষ্টা করছেন, কিন্তু সংসদে প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখুন, বিরোধীদের এই দায়িত্বটা, এই বক্তব্যটাকে বলার জন্য তিনি সেরকম ব্যবস্থা গ্রহণ করছেন না। 1 2 নম্বর কথা বলছেন আপনি যে দুর্নীতির বিরুদ্ধে এমন একটা পদক্ষেপ নাকি ভূভারতে আর কেউ কোনোদিন নেননি। খুব ভালো কথা, ব্র্যাভো ফর দিস। আমি জিজ্ঞেস করছি, দুর্নীতির বিরুদ্ধে যখন এইটা নিলেন, কিছুদিন আগে যদি ব্যাপম কেলেঙ্কারির বিরুদ্ধে নিতেন না, আমরা সকলে মিলে একসঙ্গে হাততালি দিতাম, প্রধানমন্ত্রীকে আমরা খুব তার জন্যে ধন্যবাদ জানাতাম। করলেন না। এমনকি রাজস্থানের মুখ্যমন্ত্রী ছোট মোদিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে চিঠিপত্র লিখে তিনি ব্যবস্থা করে দিলেন, সেটা সম্পর্কেও বিরোধীদের দাবি ছিল, কিন্তু তারও কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। কী বলে আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটাও কিছু করলেন না। মহারাষ্ট্রের একজন মন্ত্রী, তিনি মারা গেছেন, নামটা আমি ভুলে গেছি, তার মেয়ে এখন ওখানকার মন্ত্রী মহারাষ্ট্রের, তিনি কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে, কোনো রকমের নোটিশ টেন্ডারটা না দিয়ে তিনি একজন লোককে 55 কোটি টাকার বরাত পাইয়ে দিলেন। বিরোধীরা বক্তব্য তুলল, তার কোনো ব্যবস্থা করলেন না। তো বিরোধীদের কাজটা কি? বিরোধীদের কাজ ভালো ব্যাপারেতে, উপযুক্ত ব্যাপারেতে, দেশের পক্ষে যেটা ভালো হবে সেখানে সমর্থন জানানো, এবং যে জায়গাটায় আপনার বিচ্যুতি রয়েছে সেই বিচ্যুতিটাকে তুলে নিয়ে এসে সংসদের মাধ্যমেই তার পরিষ্কার ব্যাখ্যাটা দাবি করা। এইটিই তো তারা করেছে। সুতরাং এটা যদি না করে থাকেন, তাহলে সংসদে তাদের এই দাবিটা জানানোটা কি অত্যন্ত অন্যায়? সংসদীয় গণতন্ত্রের এইটি কি রীতি নয়? তিনি সেটা করেননি। আমি জিজ্ঞেস করছি, আরও তো অনেক বৈপ্লবিক কথাবার্তা বললেন। স্বচ্ছ ভারত কি হলো? ভারতবর্ষ স্বচ্ছ হয়ে গেছে তো? আমরা তো দেখলাম মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট চলছে, ভারতবর্ষ প্রজেক্ট চলছে। হ্যাঁ, প্রজেক্ট চলতেই থাকুক। সেই প্রজেক্টের সার্থকতা কতদূর কী কোথায় জানি না। আমি মূল কথায় আসি। নোট যে এই যে দেশের মানুষ, গরিব মানুষ, আপনি বলছেন যে একজন বয়স্ক মানুষ, তাকে তার নাতি কিংবা নাতনি তাকে শিখিয়ে দেবে কি করে তার টেলিফোনের মোবাইলের মারফত কি ই ট্রান্সফার করতে হয়, মানি ই ব্যাংকিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি জিজ্ঞেস করছি মহিদ্দা, এইগুলোকে করতে গেলে তো ইন্টারনেটের ব্যবস্থা করতে হয়, তাই না? এই ইন্টারনেটের মালিক কারা? এই ইন্টারনেটের মালিক কিন্তু তিনিও জনৈক। এই ইন্টারনেটের যারা মালিক, তাদের গায়ে হাত পড়েনি, সেই আদানি আম্বানিদের ঘাড়ে কিন্তু হাত পড়েনি। আজকে যা কিছু হয়েছে
সেটা কারা? এই সাধারণ গরিব মানুষ যারা নাকি সব কালো টাকা লুকিয়ে রেখে দিয়েছিল, সেই কালো টাকাগুলো। কিন্তু মূল কথাটা হচ্ছে ভারতবর্ষের মানুষকে এর আগে যারাই সরকারে এসছেন, কংগ্রেস এসছে, আপনারাও এসছেন, মিলিজুলি সরকার এসছে, সমস্ত এসছে, ভারতবর্ষের কোন সরকার দেশের মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে যে আমার টাকা আমি তুলব, সেইটাকে রেশন করে দেওয়ার অধিকার কোথায় পেলেন আপনারা? ঠিক এখান থেকে কে দিল? এবং তাই শুধু নয়, হ্যাঁ, দেশের সর্বোচ্চ আদালত, দেশের সর্বোচ্চ আদালত জিজ্ঞেস করছে এই যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত ভারতবর্ষের অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি পারবে যে এই সিদ্ধান্ত যখন নেওয়া হয় ক্যাবিনেটে এর সিদ্ধান্তটা হয়েছে সেই ক্যাবিনেট পেপার আনতে পারবে? অ্যাটর্নি জেনারেল নিশ্চুপ, তার কোনো জবাব দিচ্ছেন না। তাহলে এটা কার সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত ক্যাবিনেট সিদ্ধান্ত, মনে রাখতে হবে। কিন্তু গতকাল প্রধানমন্ত্রী কিন্তু তার উত্তর দিয়েছেন যে হ্যাঁ? 50 দিন পর যদি দেখা যায় যে এটার কোনো সাফল্য বা ব্যর্থতা যা কিছু সমস্ত দায়ভার মানে তার ব্যর্থতার দায়ভার তিনি না, এই গল্প বলে বাইরে বলে তো লাভ নেই, এই গল্প বাইরে বলে লাভ নেই। মূল কথাটা হচ্ছে এই যে যা কিছু বক্তব্য এটা দেশের মানুষকে যখন এফেক্ট করে, যখন পিপল অ্যাট লার্জ একটা নীতি একটা সিদ্ধান্তর ফলে যখন এফেক্টেড হয়, তখন সেই কথাটা যেহেতু সংসদীয় গণতন্ত্র, সংসদে দাঁড়িয়ে আপনাকে তার ব্যাখ্যাটা আমি সুমন বাবু এখানে আপনার কাছে এই প্রশ্নটাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন যে নোট বদল বেলাইন হয়ে পড়েছে এবং 50 দিন পর যদি কোনো কিছু এর প্রশ্ন বা ব্যর্থতা তার দায় তিনি নিতে প্রস্তুত, কোথাও কি একটা এই সম্ভাবনা থাকছে বলে কি টুইট করছেন নাকি আদপেই? এটা মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, আপনি মানে এনডিএ সরকার বা মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি তো নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি, সুতরাং নোট বদলের দায়ভার তিনি নিতে পারবেন। এটা আমার বলার দরকার নেই, অরুণ জেটলি সাহেবের বক্তব্য। আর এই বয়স্ক মানুষের অসুবিধার কথা বলছিলেন না, আমার খুব মানে দেখে খুব খারাপ লেগেছিল যে প্রধানমন্ত্রী তার নিজের 94 বছরের মাকে লাইনে দাঁড় করিয়ে 2000 টাকা নিয়ে তিনি মানুষের সহানুভূতি অর্জন করতে পেরেছেন। তাহলে আমার দরকার নেই, আমরা অন্য বয়স্ক মানুষদের কথা ভাবার দরকার নেই। নিজের মায়ের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশটা আমরা কিন্তু সেখানে দেখিনি। আর ক্যাশলেস ইকোনমির কথা বলতে গেলে আপনার ভারতবর্ষের অবস্থাটা সম্পর্কে জানতে হবে। ভারতবর্ষে এই মুহূর্তে 100 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, তার 30% 30 কোটি মানুষ ব্যবহার করেন স্মার্টফোন। আর সেই 30 কোটি আর 100 কোটির মধ্যে মাত্র 1/3 ওই 30 কোটির মতো মানুষ তারা ইন্টারনেট ব্যবহার করেন। আজকে অরুণ জেটলি সাহেব তো নিজে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন যে ভারতবর্ষের ডেবিট কার্ড যারা ব্যবহার করেন তাদের 90% টাকা উইথড্র করার জন্য ব্যবহার করেন, জিনিস কেনার জন্য নয়। তিনি বলেছেন ভারতবর্ষের 5টা গ্রামের 4টে গ্রামে এখনো পর্যন্ত ব্যাংক পরিষেবা পৌঁছে দেয়নি। সুতরাং ক্যাশলেস ইকোনমি হবে না। আমার কথা হচ্ছে যে আপনি কালো টাকার বিরুদ্ধে কথা আপনার চুপ করে গেল কেন? আপনারা রমেশ গৌড়া তার সুইসাইডাল নোটে কি কথা বলা ছিল আপনারা দেখেননি? আজকে জনার্দন রেড্ডির ড্রাইভার রমেশ গৌড়া তার সুইসাইডাল নোটে তিনি তো একেবারে উল্লেখ করে গেছেন নাম শ্রী রামালু, বিজেপি সাংসদ, তার কথা উল্লেখ করে গেছেন যে 100 কোটি টাকা কিভাবে সাদা করা হয়েছে। আমরা এই কথা দেখব না যে এই মুহূর্তে কেন্দ্রের মন্ত্রী নীতিন গডকরি 50টা চার্টার্ড বিমান ব্যবহার করে অতিথি অভ্যাগতদের, মেয়ের বিয়ের অতিথি অভ্যাগতদের তিনি নাগপুরে নিয়ে গেছেন। আমরা এটা দেখব না যে যেখানে 2.5 লক্ষ টাকা আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে 2.5 লক্ষ টাকা যেখানে ব্যবহার করার উর্ধ্বসীমা, সেই 2.5 লক্ষ টাকার আপনি হিসেব দিন তো যে 50টা চার্টার্ড বিমানে কিভাবে আপনি এটা করতে পারেন। ডক্টর হালিম, তাহলে উল্লেখ করতে পারি না আমি একটা তো কনফিউশনে মনীষ শর্মা নামে যে বিজেপি নেতা ধরা পড়লেন, রানীগঞ্জের প্রার্থী ছিলেন 2016 সালে, তার কাছে 2000 টাকার 100টার বান্ডিল পাওয়া গেছে এবং ওই টাকা 33 লক্ষ টাকা যদি তুলতে হয় সেখানে যে পরিমাণ সময় লাগবে, অর্থাৎ একটা 24,000 টাকার বেশি আমরা তুলতে পারবো না। তাহলে দুর্নীতিটা কোথায়? একযোগে এতজন ধরা পড়া, আয়কর আইন করে 50%। সুমন বাবু, এটাও তো মানুষ বুঝতে পারছেন যে একযোগে এত মানুষ হোক তারা বিজেপির এমএলএ এমপি বিভিন্ন ক্ষেত্রে ধরা পড়ার ঘটনাটাও কিন্তু একযোগে এতজন সংখ্যক এই সময়টুকুর মধ্যেই হচ্ছে, এটাও কিন্তু ঘটনা মাথায় রাখতে হবে। তার থেকে গুরুত্বপূর্ণ আপনি কেন্দ্রীয় সরকারের আয়কর আইনটা দেখুন। আমার তো কথা যে আপনি কালো টাকা ধরা পড়লে 100% সেটাকে আপনি উইথড্র করে নিন তার কাছ থেকে। আপনি সেখানে আইন করছেন 50-50, অর্থাৎ 50% কর দিয়ে বাকি 50% আপনি তাদের হাতে তুলে দেবেন। এটা মানুষ বুঝতে পারছে না কেন হচ্ছে এটা। আজকে বিজেপি শিল্পপতিদের 1,12,000 কোটি টাকা ঋণ মকুব করেছেন। কার জন্য? এই সরকারটা কার জন্য? আজকে এটা মানুষের, সাধারণ মানুষের জন্য নয়।
এটা ফরদা corporateদের জন্যে। অনেকগুলো প্রশ্ন 15,000 অনেক কোটি টাকা। প্রচুর প্রশ্ন 15,000 রয়েছে কোটি টাকা কিন্তু খরচ একটা করেছে 2014 এটা তো ঠিক কথা নির্বাচনে। সারা এবং এত পৃথিবী বড়- এক সেকেন্ড সুমনদা, সারা পৃথিবী যখন লেস ক্যাশলেসের দিকে এগোচ্ছে এই যুক্তিটা বিজেপি বারবার ব্যবহার করছে। না, না, অর্থাৎ করুন কোথাও না, একটা আমি টেকনোলজি আমি আপনাকে টেকনোলজির বলছি, প্রতি এই যে নাইজেরিয়া এবং আপনার কেনিয়া- হচ্ছে আমি বলছি আপনাকে, যদি নাইজেরিয়া, নরেন্দ্র মোদী ঠিক আছে। ওনার যে দেশে- মান কি বাত উনি নাইজেরিয়া, যদি মান কেনিয়ার কি মতো বাত দেশ, হচ্ছে আফ্রিকার দেশ, একটা হচ্ছে তাদের মোবাইল ওখানে অ্যাপ্লিকেশনে ATM দিতেন যত মানুষ তাহলে ব্যবহার বোঝা করে যেত তত সুযোগ পান। উনি কিন্তু মান কি বাতের যখন কথা বলছেন উনি কিন্তু অল ইন্ডিয়া রেডিও হচ্ছে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, উনি কিন্তু মোবাইলের কোনো অ্যাপ ব্যবহার করছেন না। ফলে নরেন্দ্র মোদী নিজেই হচ্ছে নিজের কথা হচ্ছে ভারতবর্ষের শেষ মানুষ অবধি পৌঁছে দেওয়ার জন্যে উনি যে মিডিয়ামটা ব্যবহার করছেন সেটা কিন্তু রেডিও, টেলিভিশনও ব্যবহার করছেন না, যেহেতু রেডিওর পেনিট্রেশন অনেক বেশি। ফলে এখান থেকে বোঝা যায় যে ভারতবর্ষের মধ্যে হচ্ছে এখন সব থেকে বেশি হচ্ছে পেনিট্রেশন হচ্ছে রেডিও, দ্বিতীয় হচ্ছে টেলিভিশন এবং তৃতীয় হচ্ছে মোবাইল। আরেকটা কথা আমি একটা এখানে যুক্ত করতে চাইছি যে এই যে পেনিট্রেশন লো লেভেল তার সঙ্গে হচ্ছে ক্যাশলেসের একটা সমস্যা থাকবেই, তার সঙ্গে আরেকটা বাড়তি সমস্যা যেটা এই 1 মাসের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে মোবাইল ফোনের বিক্রি কিন্তু 50% কমে গেছে। বাজারে টাকা থাকলে তো লোকজন মোবাইল কিনবেন, আপনি তো টাকাটা হচ্ছে বেঁধে দিয়েছেন, তো টাকাটা বেঁধে দিয়ে যে আপনি চাইছেন যে হচ্ছে আমি ক্যাশলেসের দিকে যাব, সেই যে টাকা দিয়ে মোবাইল ফোনটা কিনবে সেই টাকাটাও তো ওর কাছে নেই, নতুন মানে যে মুদ্রাটা লাগবে। প্রধানমন্ত্রী তো আজকে তো ভোগবাদের বিরুদ্ধে তো বলেছেনই সরাসরি, আমি- সুতরাং ফলে ভোগ প্রবণতা যদি কমান তাহলে এটা তো একটা আরেক ধরনের সামাজিক বিপ্লব, সেটাই তো হ্যাঁ, বলতে সেটাই। চাইছে। ফলে এখানে এখানে দাঁড়িয়ে এই যে কথাটা একটা হচ্ছে চাওয়ালা, আমি জানি না মোহিত বাবু হচ্ছে স্টেশনে কলকাতা শহরের মধ্যে কলকাতার শহরের মধ্যে যে বলতে দিন, আপনি ডিস্টার্ব করছেন একমাত্র। এই যে শহরের মধ্যে হচ্ছে যে চাওয়ালাগুলো আছে সেই চাওয়ালাগুলো কি হচ্ছে প্রধানমন্ত্রী চোখে পড়ছে না? উনিও নিশ্চয়ই একটা সামাজিক বিপ্লব ওনার ক্ষেত্রে ঘটেছে, উনি চাওয়ালার জায়গা থেকে হচ্ছে 10 লক্ষ টাকার কোট পড়তে আরম্ভ করেছে, কিন্তু ভারতবর্ষে এখনো তো সেই সমাজের অংশ আছে যারা হচ্ছে একেবারে দরিদ্র, তাদের কাছে কিন্তু মোবাইল ফোন পৌঁছবে না। ভারতবর্ষে যদি 50% মানুষ যদি চাষের সঙ্গে যুক্ত থাকে, সেই চাষিরা হচ্ছে ওদের হাতে কি মোবাইল ফোন পৌঁছেছে? মানে একটা অদ্ভুত পরিকল্পনা করা হচ্ছে, যেই পরিকল্পনার মধ্যে থেকে সে কারা কারা সরে দাঁড়াচ্ছে তার চিত্র তো সামনে চলে আসছে। এনডিএ পার্টনার শিবসেনা দেখলাম বিজেপির সাথে নেই। তারপরে আমরা যেটা হচ্ছে মারাত্মক ব্যাপার যেটা লক্ষ্য করতে পারছি, আজকে ক্যাবিনেটের মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী আইসোলেটেড। উনার নিজের হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার যদি উনার 8ই নভেম্বর বক্তব্যের হচ্ছে মূল নির্যাস যে এই যে টাকা বাতিল করে হচ্ছে কালো টাকাটা ধরা পড়বে, সেটা যদি হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার 1 মাসের পরে যে প্রেস কনফারেন্স করে সেই প্রেস কনফারেন্স যদি মুখেই যদি না আনে, তাহলে এটা তো স্পষ্ট আমরা ইঙ্গিত পাচ্ছি যে ক্যাবিনেটের মধ্যে হচ্ছে মোদি সাহেব কিন্তু আইসোলেটেড হয়ে যাচ্ছে। আমি আসবো একটু ডক্টর রায়, পাশে তো হচ্ছে উনার ক্যাবিনেটের লোকজন হচ্ছে দাঁড়াচ্ছে না। ইতিমধ্যে ভারতীয় মজদুর সংঘ তাদের একটি কিন্তু প্রতিবেদন আমাদের নজরে এসেছে, সেখানে কিন্তু তারা কিন্তু বলছে প্রায় 20 লক্ষর মতো কিন্তু কর্মচ্যুত হয়েছে ডিউরিং দিস ফেজ, 1.5 লক্ষর মতো নতুন কর্ম তৈরি হচ্ছে, অর্থাৎ 18.5 লক্ষ কর্মচ্যুতি ঘটেছে। এটা কিন্তু নিঃসন্দেহে শুধু সামাজিক বিপ্লবের একটা কথা বলে বা সামাজিক বিপ্লবের আহ্বান বা তার কিছু প্রক্রিয়া চালিয়ে কিন্তু এটা কিন্তু বিপর্যয়, এবং এর সামনে কিন্তু দাঁড়াতে হবে। 56 ইঞ্চির প্রধানমন্ত্রী কি সেটি পারবেন? এটা একটা বিগ কোয়েশ্চেন। এটাই বিষয় যে প্রথম কথা এরকম এত বড় একটা দুর্নীতি বিরোধী অভিযান সারা পৃথিবীতে হয়নি। তার জন্য প্রধানমন্ত্রী 50 দিন সময় চেয়েছেন, এর মধ্যে কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও প্রধানমন্ত্রী স্বীকার করছেন। এবং এই যে একটা কথা বলা হচ্ছে যে এখন ক্যাশলেস সোসাইটির কথা বলা হচ্ছে, এটাও ঠিক না। প্রধানমন্ত্রী কিন্তু 15 দিন আগেই মন কি বাতে বলেছেন আমাদের ক্যাশলেস সোসাইটি দিকে আমরা যাব, এখন লেস ক্যাশ সোসাইটি। এবং মনে রাখতে হবে মোবাইল যেরকম বলা হচ্ছে 50% মানুষের কাছে নেই, তাও নয়। আজকের মধ্যে সময় শেষ, মহিতা সময় শেষ, সবাইকে লাগে না, ইন্টারনেট ধন্যবাদ জানাচ্ছি, সময় যেহেতু শেষ। ডাক্তার ফুয়াদ হালিম আপনাকেও অর্থমন্ত্রী জানান। ঠিক আছে, আমাদের নিঃসন্দেহে এই বিষয়টা তো এত বড় একটা ঘটনা, তার জের পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক দিনই তো ঘটনা পরম্পরা চলতে থাকছে, এবং রণক্ষেত্র এই বিষয়ের মধ্যে রয়েছে, এবং মাঝে মধ্যেই পুরো বিষয়টাকে নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তবু আজকে 4 জনকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত বেশ কিছু মনোজ্ঞ আলোচনা এবং বেশ কিছু তথ্য তুলে ধরার জন্য। সর্দার আমজাদ আলী আপনাকে ধন্যবাদ, ডক্টর মোহিত রায় আপনাকে ধন্যবাদ, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় আপনাকে ধন্যবাদ, এবং ডাক্তার ফুয়াদ হালিম
আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের রণক্ষেত্র। দেখতে থাকুন R+ নিউজ, সবার আগে সবার পাশে। প্রাক্তন বায়ুসেনা প্রধান